নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অরুণ ভাজা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে দিনভর যে খবরটা নিয়ে চর্চা ছিল, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বিভিন্ন প্রান্তে সুপ্রিম কোর্টে ইডি আইপ্যাক হাই ভোল্টেজ মামলার কি হয়, এবং সেই মামলা হলো প্রায় ঘন্টাখানেক শুনানি, এবং শুনানি শেষে একটা নির্দেশও দান করলো সুপ্রিম কোর্ট। এবং কি নির্দেশ দিল, ঠিক কি নির্দেশ দিল, সেটা জানানোর জন্য এই মুহূর্তে আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসা। প্রথমে জানিয়ে রাখি, এই মামলা দুটো মামলা ছিল। এক ইডির তরফে মামলা, অন্যদিকে ইডির 3 জন আধিকারিক তারা মামলা করেছিলেন। তারা অভিযান চালাতে গিয়েছিলেন কয়লা পাচার মামলা দুটো জায়গাতে। এক আইপ্যাকের অফিস, যেটা সল্টলেক সেক্টর 5-এ, আর অন্য এই আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন, তার বাড়ি লাউডন স্ট্রিটে, সেক্সুয়াল সরণি থানার অন্তর্গত। দুই জায়গায়, এই দুই জায়গায় তাদের যেভাবে বাধার সম্মুখীন হতে হয়েছিল, এই পুরো বিষয়টা নিয়ে তিনি মামলা করা হয়েছিল ইডির তরফে, এবং একটা দিক নির্দেশনা চাওয়া হয়েছিল। অর্থাৎ বারবার যে প্রশ্নটা উঠেছিল রাজ্যে, আমি বারবার এর আগেও লাইভে আপনাদের বলেছি, ইডি কি আমাদের রাজ্যে আর অভিযান চালাতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠেছিল, যেটা সুপ্রিম কোর্টের কাছ থেকেই তার একটা বিহিত চেয়েছিল বলা যায় কেন্দ্রীয় এই এজেন্সি। এবং সেই মামলা কি নির্দেশগুলি হলো আমি প্রথমে আপনাদের জানিয়ে রাখি। এক, সুপ্রিম কোর্ট ইডি এবং ইডির অফিসারদের মামলা গ্রহণ করলো। অর্থাৎ এই মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করলো, কোনো এসএলপি নয়, একেবারে রিট মামলা করা হয়েছিল, নতুন মামলা করা হয়েছিল, আর্টিকেল 32-তে করা মামলা। অর্থাৎ এই মামলা সুপ্রিম কোর্ট শুনবে, তার বিচার করবে, তাই মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। মামলা গ্রহণ করার পর মামলায় যারা রেসপন্ডেন্ট রয়েছেন, অর্থাৎ যারা বিবাদী রয়েছেন, সেই বিবাদী সমস্ত পক্ষকে মামলায় সুপ্রিম কোর্ট নোটিশ ধরালো। এক্ষেত্রে 1 থেকে 6, মোট 6 জন এক্ষেত্রে, বা 6টা সংস্থা বা 6 ব্যক্তি এক্ষেত্রে রেসপন্ডেন্ট। রাজ্য সরকার, এক্ষেত্রে রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান যিনি রয়েছেন, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের ডিসি সাউথ, এছাড়া সিবিআই, এই প্রত্যেককে এই মামলায় নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। এই মামলাতে, ইডির করা মামলা এবং ইডির অফিসারদের করা মামলাতে যে অভিযোগগুলি আনা হয়েছিল, সুপ্রিম কোর্টের কথায় প্রথমার্ধের শুনানিতে যদি বিচারপতি, প্রিজাইডিং জজ বিচারপতি পি মিশ্রের করা মন্তব্যটা যদি আপনাদের সামনে তুলে ধরি, তিনি বলেছিলেন এটা সিরিয়াস ম্যাটার, এই মামলা এক্সামিন করতে চায় শীর্ষ আদালত, এই মামলায় নোটিশ ধরাতে চায় শীর্ষ আদালত। অর্থাৎ সিরিয়াস ম্যাটার কে বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতি পি মিশ্র, যিনি প্রিজাইডিং জজ, অর্থাৎ তিনি সিনিয়র বিচারপতি। অর্থাৎ গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলায় নোটিশ ইস্যু করা হলো। এই গুরুত্বপূর্ণ মামলায় যে গুরুতর অভিযোগগুলি আনা হয়েছে, সেই অভিযোগগুলির প্রেক্ষিতে যারা মামলায় বিবাদী রয়েছেন, তাদের কাছে কি কৈফিয়ত রয়েছে, তাদের কাছে কি জবাব রয়েছে, তাদের কাছে কি উত্তর রয়েছে, ইডির অভিযান স্থলে তারা কি করতে গিয়েছিলেন, যে অভিযোগগুলি আনা হয়েছিল সেগুলো সত্য না মিথ্যা, এই সংক্রান্ত তাদের উত্তর দিতে হবে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট বলেছিল 3 দিনের মধ্যে এই উত্তর দেওয়ার জন্য। যদিও এক্ষেত্রে সওয়াল জবাব হয়, এবং কপিল সিবাল দুনিয়া আইনজীবী, তিনি সময় কিছুটা নেন, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব দিতে হবে সুপ্রিম কোর্টে তাদের এই মামলায় আনা অভিযোগ সম্পর্কে। 3 কি বলা হলো? 3 বলা হলো ইডি তারা শঙ্কিত, তারা আতঙ্কে রয়েছেন। আমি এর আগেও বলেছিলাম যে সিবিআই এর যে বক 2 এর মামলা, সেক্ষেত্রে সিবিআই অফিসারদের যেভাবে রাজ্যের পুলিশের বা এক্ষেত্রে সিআইডি তদন্তের সম্মুখীন হতে হয়েছিল, তার একটা ছায়া তারা দেখতে পাচ্ছিলেন, তার একটা সিঁদুরে মেঘ তারা দেখতে পাচ্ছিলেন, তাই তারা রক্ষা কবচ চেয়েছিলেন। কারণ এই দুটো অভিযান স্থলে গিয়েছিলেন, এই অভিযান স্থলের ইডির যাওয়ার পেছনে অথরাইজেশন ছিল কিনা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। ইডি বলেছে অথরাইজেশন ছিল। ইডি এই কয়লা পাচার মামলা তারা সার্চ করতে গেছিল, মোট 10টা জায়গার মধ্যে 2টো জায়গা ছিল এই জায়গা। এই জায়গাটা জানার পর, যেহেতু তারা কাজ করতে গেছিলেন ইডির অফিসাররা, এবং এই ঘটনা সম্পর্কে 2 থানায়, একদিকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা যা বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত, অন্যদিকে সেক্সুয়াল সরণি থানা যা কলকাতা পুলিশের অন্তর্গত, 2 জায়গায় যা যা এফআইআর হয়েছে, সেই এফআইআর এর ফার্দার প্রসিডিং হবে না। অর্থাৎ সেই এফআইআর এর উপর আর কোন রকম তদন্ত প্রক্রিয়া এগোবে না। ফাইল আপাতত বন্ধ রাখলো, তদন্ত মুখ বন্ধ করে দিল দেশের শীর্ষ আদালত। আর কি বলা হলো? বলা হলো যে এই দুটো প্লেস অফ অকারেন্স, অর্থাৎ একদিকে আইপ্যাকের সংস্থার অফিস, যেটা সেক্টর 5 সল্টলেক, অন্যদিকে আইপ্যাক সংস্থার এই আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, সেই দুটো স্পটে যত সিসিটিভি রয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ রয়েছে, সেগুলো সংরক্ষণ করতে হবে। শুধু তাই নয়, ওই এলাকার পাশাপাশি যতগুলি সিসিটিভি রয়েছে, অর্থাৎ ওটা পিওর আশেপাশে স্থানীয় যে সিসিটিভি রয়েছে, সেগুলি সংরক্ষণ করতে হবে। এছাড়াও কোনো যদি ডিজিটাইজ ডেটা এখানে থেকে থাকে, সেগুলিও সংরক্ষণ করতে হবে। এবং পাশাপাশি এটা বলা হয়েছে, ওই সংরক্ষণ করার পর সেগুলি যাতে নষ্ট না হয়, সেটাও সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এই হলো মোটামুটি নির্দেশ।
এর সঙ্গে প্রাইমা ফেসি ভিউ বলে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশনামার একেবারে কনক্লুশন পার্টে আজকে লিখতে শুরু করে বিচারপতি পি মিশ্র এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চ, সেখানে বলা হয়েছে তাদের ওপিনিয়নে, প্রাথমিক ওপিনিয়নে তারা মনে করছে দেশে একটা আইনের শাসন রয়েছে। এই আইনের শাসনে দেশের বিভিন্ন, সেটা হতে পারে কেন্দ্রে, সেটা হতে পারে রাজ্যে, আইনের শাসন থাকার কারণে আইন স্বীকৃত যে কোনো সংস্থা তারা কাজ করে, তারা তদন্ত করে, বা এক এক এজেন্সি তাদের যে শিডিউল, তাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কাজ করে। কিন্তু ইডি যে অভিযোগ করছে সেই অভিযোগের গুরুত্ব এতটাই, এবং প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট এটা দেখছে, সেটা যদি হয়, মেনেও নিতে হয় যে এই ঘটনা ঘটেছে, কোন একটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব গোপন নথি সেটা বাজেয়াপ্ত করার চেষ্টা হচ্ছিল, এই ঘটনাটাকে যদি ছেড়ে দেয় তাহলে একটা ললেসনেস সিচুয়েশন তৈরি হবে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ এই ঘটনাটাকে সুপ্রিম কোর্ট যদি ছেড়ে দেয় তাহলে কি হবে না, একটি রাজ্যে সেখানে আইনের শৃঙ্খলা বা আইনের শাসন সুনির্দিষ্টভাবে বিরাজ করছে, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে। তাই এই মামলা তারা গ্রহণ করছে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রেখি, সওয়াল জবাব কি হয়েছিল, একাধিক বিষয় ছিল সওয়াল জবাবে, তবে একটা বিষয় খটকা যেটা তুলে ধরেছিল, কারণ সত্যি কথা বলতে যেভাবে মামলা এগিয়েছে সেই মামলার প্রেক্ষিতে দুটো প্যারালাল প্রসিডিং হচ্ছে, এটা রাজ্যের আইনজীবী কপিল সিবাল বারবার বোঝানোর চেষ্টা করেন। কি প্যারালাল প্রসিডিং? 8 তারিখ অভিযান হচ্ছে, সকাল 6টা 6:30 থেকে তল্লাশি হচ্ছে দুটো নির্দিষ্ট জায়গায়। সেই তল্লাশির ইন্টিমেশন রাজ্যের কাছে আসছে সকাল 11:30 নাগাদ একটা ইমেল মারফত, যেটা একটা ক্যাজুয়াল ইমেল, তা সেটা একেবারে নর্মাল, আর 5টা যেরকম মেল আছে সেরকম মেল এসেছিল। এই জায়গাটায় একটা খামতি বলে তারা মনে করছে। 8 তারিখেই দুপুরে কলকাতা হাইকোর্টে ইডির তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় এবং 9 তারিখই তারা মামলা দায়ের করেছে, সেটা আর্টিকেল 226-এ, অর্থাৎ সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ বা সেই পাওয়ারে। অন্যদিকে সেই মামলায় একটা দিন হাতের বাইরে চলে গেছে, এজলাসের পরিস্থিতি অ্যাডজার্ন হয়েছে, এটাকে দেখিয়ে হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে আর্টিকেল 32-তে তারা একটা মামলা করেছে। দুটো প্যারালাল প্রসিডিং, সমান্তরাল বিচার প্রক্রিয়ার সুবিধা ইডি নিতে পারে না। যদি ইডি বানিয়েছে যেভাবে ঘটনা ঘটেছে 9 তারিখে কলকাতা হাইকোর্টে, সেটা তো কাঙ্ক্ষিত নয়। এই ধরনের ঘটনার আরো অতীত রয়েছে, যে অতীতগুলো তাদের অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে, সেগুলো বিচার করে এই মামলা যেন হাইকোর্টে না ফিরে আসে। রাজ্যের তরফে বলা হয়েছিল মামলাটা হাইকোর্টই শুনানি হতে পারে, কারণ রাজ্য বলতে চেয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ, তারপর তার যৌথ বেঞ্চ, অর্থাৎ দুটো ফোরাম তারা লস করছে, হারাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির আগে কলকাতা হাইকোর্টে যেহেতু অ্যাডজার্ন করেছে, এই মামলা এখানে ফিরিয়ে দেওয়া হোক। শেষমেশ সুপ্রিম কোর্ট সেকেন্ডার্ধে 2 বিচারপতি এসে জানিয়ে দেন মামলা তারা গ্রহণ করছে, নোটিশ তারা ইস্যু করছে। আপাতত কোনো এফআইআর, অভিযান সংক্রান্ত যা যা হয়েছে তাতে কোনো পদক্ষেপ হবে না, তদন্ত মুখ বন্ধ। পাশাপাশি নোটিশ করা হলো 2 সপ্তাহের মধ্যে, যারা নোটিশ পাচ্ছেন, মামলায় যারা 1 থেকে 6 রেসপন্ডেন্ট রয়েছেন, সেক্ষেত্রে এই মামলা সম্পর্কিত তাদের বক্তব্য, আইনসঙ্গত কোনো যুক্তি থাকলে সেটা তারা জানাবেন। পরবর্তী সময় এটি বিচার হবে 3 ফেব্রুয়ারি। এক্ষেত্রে জানিয়ে দিচ্ছি সিবিআইও রেসপন্ডেন্ট, তাহলে সিবিআই কি এই ইডির অভিযোগ নিয়ে কিছু বলবে না? সিবিআই এর কাছ থেকে আলাদা করে ডিরেকশন চাওয়া হয়েছে সিবিআই কে, যাতে তদন্ত ভার দেওয়া হয়, কারণ তাদের তদন্তে বাধা, সেই বাধাতে খুনের চেষ্টা, ডাকাতি, চুরি, এই ধরনের একাধিক সেকশন রয়েছে, সেই সংক্রান্ত এফআইআর করে সিবিআই মামলা করুক, এমনটা আবেদন রয়েছে। তাই সিবিআই এই মামলা সম্পর্কিত, অর্থাৎ ইডি যে সিবিআই তদন্ত চেয়েছে সেইটা নিয়ে সিবিআই তাদের বক্তব্য রাখবে। বাকিরা অভিযোগ সম্পর্কে তদন্ত, এই ইডির যে অভিযান সেখানে বাধা দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তাদের যে বক্তব্য, কারণ ডিজিপি ঘটনাস্থলে গেছিলেন, সিপি ঘটনাস্থলে গেছিলেন, সে কেন গেছিলেন, কেন বাধা দেওয়ার কি তারা চেষ্টা করেছিলেন নাকি করেননি, এই ঘটনা যেটা বলা হচ্ছে সত্য না মিথ্যা। কারণ কপিল সিব্বল রাজ্যের আইনজীবী জানিয়েছেন ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা যে অভিযোগ করছেন, এই অভিযোগের কিছুটা সত্য হলো, একটা বড় অংশ রং চড়ানো, গল্প বানানো। যদিও রং চড়ানো, গল্প বানানো যে অভিযোগ হোক না কেন, সেই অভিযোগের ভিত্তিতে এক্ষেত্রে বিবাদীদের কি বলার রয়েছে সেটা তারা জানাবেন আগামী 2 সপ্তাহের মধ্যে। 3 ফেব্রুয়ারি ফেরাই মামলা শুনানি। আপাতত এই হাই ভোল্টেজ ম্যাচ ইডির তরফ থেকে কিছুটা হলেও তারা স্বস্তিতে রইলেন, কারণ তাদের অফিসাররা কিছুটা হলেও সুপ্রিম কোর্টের আদেশের পর তারা সুরক্ষিত রয়েছেন। কারণ যেভাবে এফআইআর হচ্ছিল, তদন্ত এগোচ্ছিল বলে আমরা দেখছিলাম কলকাতায় পুলিশ এলাকায় বা বিধাননগরে, সেই তদন্তের মুখটা বন্ধ করাতে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করতে পারেন। এই মামলায় 3 ফেব্রুয়ারি কি হয় সেদিকেই এখন
সবার নজর থাকবে। আপাতত এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর যে কোনো খবরের সর্বশেষ তথ্যের জন্য আমাদের ডিজিটাল এবং টিভি প্ল্যাটফর্মের দিকে আপনাদের নজর থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।